হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আমরা আজকে পড়ব ভিস্কোসিটি বা সান্দ্রতা, নতুন একটা চ্যাপ্টার নতুন হলেও একই পার্টের। এর আগে পড়েছে কি হাইড্রোস্ট্যাটিক্স। তাহলে হাইড্রোস্ট্যাটিক্স আর এই সান্দ্রতা, এদের মধ্যে কোনো কি মিল আছে বা এই চ্যাপ্টারগুলোর সম্পর্কে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আছে। ওটাও ছিল কি প্রবাহী সম্পর্কে, এটাও ছিল প্রবাহী সম্পর্কে। প্রবাহী কোনগুলো বলেছিলাম? যেগুলো প্রবাহিত হতে পারে। কোনগুলো প্রবাহিত হতে পারে? যেমন তরল আর গ্যাস। কেন প্রবাহী হয়? কারণ হচ্ছে কি এরা কৃন্তন বল সহ্য করতে পারে না বা কৃন্তন পীড়ন সহ্য করতে পারে না বলে প্রবাহিত হয় বলতে পারো। বা স্পর্শকীয় বল, ট্যানজেন্ট বল। স্পর্শক মানে কি, একটা এ ধরনের জলের ফোঁটা আছে, একে যদি এদিকে বল প্রয়োগ করা হয় তখন এটা এদিকে প্রবাহিত হতে থাকবে। এই বলটা সহ্য করতে পারে না স্পর্শকীয় বল, কিন্তু কঠিন পারে, তাই কী হয়, কৃন্তন বিকৃতি হয়। এরপর হচ্ছে কি এই সান্দ্রতা আমরা পড়ছি কি কোথায় আছি? হাইড্রোস্ট্যাটিক্সে, সরি ফ্লুইড মেকানিক্সে। ফ্লুইড মেকানিক্স, এর দুটো পার্ট। একটা হচ্ছে কি হাইড্রোস্ট্যাটিক্স, আর একটা হচ্ছে কি হাইড্রোডাইনামিক্স। প্রবাহী গতিবিদ্যা, একসাথেই লিখবে এটা, ঠিক আছে? প্রবাহী গতিবিদ্যা, আর এটা হচ্ছে কি উদস্থিতিবিদ্যা। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কী ছিল? এটাও প্রবাহী সম্পর্কে, এটাও প্রবাহী সম্পর্কে। এটা হচ্ছে কি স্থির প্রবাহী সম্পর্কে। স্থির প্রবাহীর ডেফিনেশন কী ছিল? যেটা প্রবাহিত হতে পারে। তাহলে এখানে কিন্তু প্রবাহিত হয়নি, এখানে কী হবে? প্রবাহিত হবে, কোনো নল দিয়ে যাবে বা কোনো ড্রেন দিয়ে যাবে। তাহলে এইখানে কী করেছিলাম? যখনই যা কিছু করেছিলাম, কী ছিলাম, একটা পাত্রে তরল নিয়েছিলাম, শুধু একটা পাত্রে তরল নিয়ে কাজ করেছি সবসময়। আর এখানে হবে কি গতিশীল প্রবাহী, সম্পর্কিত। হচ্ছে কি গতিশীল প্রবাহী সম্পর্কিত। তাহলে যখনই গতিশীল হবে কোনো বস্তু, তখন তার গতিটা দুরকম হতে পারে, তাই তো? তুমি বাইক নিয়ে যাচ্ছ, তোমার গতিটা দুরকম হতে পারে। তুমি হয়তো নর্মালি 50-60-এর মধ্যে চালালে, ভিড় রাস্তাতে মধ্যে গেলেও কী হবে, একটা স্থির বেগে যাচ্ছ। আর যখনই স্পিডে যাবে, খুব বেশি স্পিডে যাবে, তখন কী হবে? এদিক ওদিক হবে, তাই তো? টার্নিংটা বেশি করতে হবে তোমাকে। তাহলে একটা হচ্ছে কি, বা ধরুন একটা জনতা, প্রবাহী মানে কি জনতা বলতে পারি, অনেকগুলো লোক একসাথে যাচ্ছে হেঁটে। তখন যখন তারা ধীর গতিতে যাবে, শান্ত মস্তিষ্কে যাবে, তখন একরকম তার গতিটা হবে। আর যখনই মাঝে কোথাও বোম ফেলে দেবে বা কোনো কিছু হয়ে যাবে, যখন সবাই কি ক্ষেপে যাবে, তখন বিক্ষুব্ধ হয়ে যাবে, তখন তার গতিটা কী হবে? অন্যদিকে হবে। তা যখন তোমরা শান্তভাবে যাচ্ছ, সবাই নির্দিষ্ট দিকে যাবে এবং সবারই বেগ প্রায় সমান থাকবে, নাহলে কী হবে? একে অপরে ধাক্কা হবে। আর যখনই কোনো কিছু অঘটন ঘটবে, বিক্ষুব্ধ হয়ে যাবে, তখন কী হবে? তারা কোনো ডাইরেকশনে ঠিক নাই, যে যেদিকে খুশি যত জোর পারছে ছুটবে আর ধাক্কা হবে, তাই তো? তাহলে এখানে হচ্ছে কি আবার দুই প্রকার হবে কি প্রবাহী। তাহলে তরল যখনই পা বাড়াবে, তখন তাকে বলবো কি দুই প্রকার ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি, তাহলে প্রবাহীর প্রবাহ সাধারণত দুই প্রকার। এক নম্বরে হচ্ছে কি স্টেডি ফ্লো, বা বলতে পারো কি শান্ত, বা বলতে পারো কি স্ট্রিমলাইন। ফ্লো, আর বলতে পারো স্টেডি ফ্লো। কি শান্ত বা ধারারেখ প্রবাহ।
দু নাম্বার হচ্ছে কি টার্বুলেন্ট, টার্বুলেন্ট ফ্লো, ফ্লো বা অশান্ত বা অশান্ত বা বিক্ষুব্ধ বিক্ষুব্ধ প্রবাহ, অশান্ত বা বিক্ষুব্ধ। তাহলে সংজ্ঞা থেকেই বুঝতে পারছো কোনটা অশান্ত কোনটা শান্ত, একটু আগে বললাম। তো সবারই বেগের মান যদি একই থাকে, অভিমুখ একই থাকে, তাহলে তাকে বলবো কি শান্ত প্রবাহ। ঠিক আছে, লাইট একটু ফ্লাকচুয়েট করছে। আমি পুরোপুরি সংজ্ঞা লিখছি না, তাহলে এক নাম্বারটা যায় কি শান্ত প্রবাহ, শান্ত বা ধারারেখ প্রবাহ। প্রবাহ কোনটাকে বলবো, কী হবে? প্রবাহীর যে কোনো বিন্দুতে, প্রবাহীর যে কোনো বিন্দুতে কী হবে, এর সংজ্ঞাগুলো লিখবে। বিন্দুতে কী হবে, বেগের মান এবং অভিমুখ অপরিবর্তিত থাকবে। যে প্রবাহের যে কোনো বিন্দুতে প্রবাহের বেগের মান প্লাস অভিমুখ অপরিবর্তিত থাকবে। তাহলে অপরিবর্তিত থাকবে মানে এই নয় যে প্রত্যেকটা বিন্দুতে একই মান থাকবে। যে বিন্দুতে বেগ যেমন, সেই বিন্দুতে বেগটা সবসময় ওই রকমই থাকবে। ঠিক আছে, যেমন হচ্ছে ধরুন একটা ছবি এখানে আঁকছি, এটা হচ্ছে একটা যাচ্ছে এদিকে, এটা একটা ধরুন ধারারেখ বা শান্ত প্রবাহ, এটা ধরলাম কি এটা শান্ত প্রবাহ। তাহলে এখানে ধরুন একটা বিন্দু নিলাম এ বিন্দু, এখানে একটা বি বিন্দু। তাহলে এর এখানে অভিমুখটা কেমন হবে, যেটা নিয়েছি এই পথটাকে বলা হয় কি ধারারেখ। যে পথ বরাবর গতিশীল হয় সেই পথটাকে বলা হয় কি ধারারেখ। তাহলে এখানে যেটা স্পর্শক অঙ্কন করা হয় সেই স্পর্শকটাই হবে কি, এটাকে নাম দাও এ ড্যাশ, এটা হচ্ছে কত ভি এ, এটা হচ্ছে কত বি ড্যাশ, এটা কত হচ্ছে ভি বি। তার মানে এই নয় যে এখানে বলা আছে কি প্রত্যেকটা বিন্দুতে দেখো, কোনো বিন্দুতে যে কোনো বিন্দুতে প্রবাহের বেগের মান এবং অভিমুখ অপরিবর্তিত। তার মানে এই নয় যে এখানে এই মানটা সমান, আলাদা মান, অভিমুখটাও আলাদা। কিন্তু এখানে যতগুলো কণা পাস করবে, ধরো এখানে অনেকগুলো অণু পাস, ধরো অণু ভাবছে অনেকগুলো জলের অণু পাস করছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে 1 নাম্বারটা যখন এ বিন্দুকে পাস করবে তখন বেগ হবে কত ভি এ। 2 নাম্বারটা যখন পাস করবে তখনও সে একই বেগ হবে। ধরো গাড়িটা আছে, এটা হচ্ছে 30 কিমি পার আওয়ার। তাহলে 1 নাম্বারও এই বিন্দুতে 30 কিমি পার আওয়ার যাবে, 2 নাম্বারও কি 30 কিমি পার আওয়ার যাবে, 4 নাম্বারও কি একই, 5 নাম্বার, 6 নাম্বার, সমস্ত অণুগুলোই হচ্ছে কি এই বিন্দুতে একই বেগে যাবে। কিন্তু এই বিন্দুতে বেগটা হয়তো হতে পারে কত 20 হতে পারে, 20 কিমি পার আওয়ার। তাহলে এই বিন্দুতে কী হবে, সমস্ত কণাগুলো 20 কিমি পার আওয়ার বেগে যাবে। তাদের অভিমুখটা কী হবে, এই অভিমুখটাই হবে। তাহলে যে কোনো একটা যদি বিন্দু নাও, সেই বিন্দুতে যতক্ষণ ফ্লো হবে সবসময় বেগটা স্থির থাকবে। বোঝা গেল জিনিসটা? তাহলে এটার মানে বুঝতে পারলে, তাহলে মান এবং অভিমুখ হচ্ছে কি অপরিবর্তিত থাকবে যে কোনো একটা বিন্দুতে। তাহলে আমি বলতে পারি কি, যেটা কার অপেক্ষক, বেগটা হচ্ছে অবস্থার অপেক্ষক, শুধু অবস্থার উপর নির্ভর করবে। তাহলে এখানে হচ্ছে কি, এর বেগ হচ্ছে অবস্থার অপেক্ষক, মানে অবস্থার অপেক্ষক আর টাইমের অপেক্ষক। যেমন দেখো ইকুয়েশনে পড়েছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি বা মাইনাস এ টি। যদি ত্বরণ নিয়ে যায় বা মন্দন নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে, সময় বাড়লে ত্বরণ বেগ বাড়বে, সময় কমলে ত্বরণ কমবে, তাই তো? তার মানে কি বেগ কমবে। তাহলে এখানে হচ্ছে কি টাইমটা যদি ইনক্রিজ হয় তাহলে এখানে ভিটাও কী হবে, ইনক্রিজ হবে।
এটা হচ্ছে কি সময়ের অপেক্ষক। কিন্তু এখানে 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 100 বছর যদি হয়ে যায় তাহলে এই বেগের মানটা এখানে কি স্থির থাকবে? তাহলে এই বিন্দুতে একটা বেগ, এই বিন্দুতে একটা বেগ, তাহলে কি অবস্থার উপর নির্ভর করছে। এটা এক্স অবস্থান, এটা ওয়াই অবস্থান, আর এটা জেড অবস্থান হতে পারে। তারপরে ভি ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই জেড করে দিলাম, অবস্থা অপেক্ষক, নট টি। তাহলে এখানে লিখবো কি ভি নট ইকুয়াল টু এফ অফ টি, অবস্থার সময়ের অপেক্ষক নয়। নোট করো এটা। পরে নেক্সটে যাচ্ছি। সংজ্ঞাটা লিখবে, এর বই থেকে লিখবে, কিন্তু এই কথাগুলো যেন থাকে, এই কথাটা যেন থাকে, ঠিক আছে? ঠিক আছে, এখানে একটা কথা বললাম কি, যে 1 নম্বর কোণা এখানে যে বেগে গেছে সেই বেগেই কী 2 নম্বর যাবে, সেই বেগেই 3 নম্বর যাবে, এবং অভিমুখটা একই থাকবে। তাহলে এখানে একটা বলতে পারি কি, যে প্রতিটি কণা ঠিক, ঠিকটা ঠিক হয়ে গেল না, ঠিক তার পূর্বগামী কণার পথকে অনুসরণ করবে। ঠিক আছে, পূর্বগামী কণার বেগ, প্রতিটি কণা ঠিক তার পূর্বগামী কণার বেগে, সরি এখানে বেগ বলেছি না, বেগে গতিশীল হয় বা বেগ নিয়ে চলে, বা পূর্বগামী কণার পথ অনুসরণ করে, বা বলবো কি পূর্বগামী কণার পথ অনুসরণ করে, বা এখানে বলতে পারি কি পূর্বগামী কণার পথ অনুসরণ করে। এরপর স্ট্রিম লাইন, মানে ধারারেখা বলতে কি বুঝবো, ধারারেখা সেটা কি স্ট্রিম লাইন। স্ট্রিম লাইন বা ধারারেখ কোনটা বলবো, যে প্রবাহীর প্রবাহকালে এবং প্রবাহটি হতে হবে, তাহলে প্রবাহীর কণাগুলি যে পথ অনুসরণ করে, এটা একটা স্ট্রিম লাইন, এটা একটা স্ট্রিম লাইন, এটা একটা স্ট্রিম লাইন। তাহলে স্ট্রিম লাইন কী হতে পারে, বক্রপথ হতে পারে, সরলরেখাও হতে পারে। তাহলে প্রবাহীর প্রবহনকালে বা প্রবাহকালে বা প্রবাহীর শান্ত প্রবাহের ক্ষেত্রে বা প্রবাহীর শান্ত প্রবাহের ক্ষেত্রে কারণ কি বললাম, শান্ত প্রবাহী হলে কী হবে, মানে জনতা যদি কী হয় শান্ত থাকে তাহলে তারা একটা লাইন দিয়ে যাবে, আর যদি বিক্ষুব্ধ হয় তাহলে তাদের কোনো গতির কোনো নির্দিষ্ট দিক থাকে না, নির্দিষ্ট কোনো পথ থাকে না। তাহলে কী হলো, প্রবাহীর শান্ত প্রবাহীর ক্ষেত্রে প্রবাহীর কোনো কণা যে পথ বরাবর গতিশীল থাকে বা হয় সেই পথকে বলে ধারারেখ। ঠিক আছে, সেই পথকে বলা হয় কি ধারারেখ। এরপরে বৈশিষ্ট্য কি হতে পারে, ধারারেখার বৈশিষ্ট্য, একটু লাইটটা ঠিক করে নিই। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি, তারপর আমি ভিডিওতে লিখে দেবো, তারপরে করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কি বললাম, যেটা সরলরেখা হতে পারে, লিখে রাখি। তাহলে 1 নম্বর হচ্ছে কি বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য, ধারারেখার বৈশিষ্ট্য। এর 1 নম্বর কি লিখব, ধারারেখ সরলরেখা
সরল বা বক্র রেখা হতে পারে। সরল বা বক্ররেখা হতে পারে। এক কাজ করে ধারারেখা করো, ধারারেখা, ঠিক আছে, সরল বা বক্র হতে পারে। 2 নাম্বার হচ্ছে কি, যদি বক্র হয় তাহলে কেমন হবে? তাহলে বক্র হওয়া মানে হচ্ছে কি, সব জায়গায় বেগটা সুষম নয়, মানে সমান নয়। আর যদি সব জায়গায় বেগ সমান হয়ে যায় তাহলে কি হবে? সেক্ষেত্রে বলবো কি, সুষম। তাহলে যদি ধারারেখাগুলি পরস্পর সমান্তরাল হলে কি হয়? প্রবাহীর বেগ সুষম হয়। প্রবাহীর বেগ সুষম হয়। সুষম হয় মানে কি, তখন কিন্তু এখানে ছিল কত, ভি এ নট ইকুয়াল টু ভি বি ছিল, কারণ তার মান আলাদা, অভিমুখ আলাদা। কিন্তু এখানে কি হবে, ভি এ ইকুয়াল টু ভি বি, মাথায় ভেক্টর চিহ্ন দিলাম, সমান ভি সি। প্রত্যেকটা বিন্দুতে বেগ সমান হবে। ঠিক আছে। 3 নাম্বার, এখানে দেখো তো এর অভিমুখটা কেমনভাবে নির্ণয় করেছি। তা ধারারেখার যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেই বিন্দুতে কণার বেগের অভিমুখ পাওয়া যায়, তাই তো? কারেন্ট নেই কালকে, এই জন্যই কারেন্ট ক্লাস দিতে পারিনি। মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, লাইট কমা বাড়া করে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। 3 নাম্বার পয়েন্ট, তাহলে ধারারেখার যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শক ওই বিন্দুতে অভিমুখ নির্দেশ করে। তো তুমি যাচ্ছ কোনো একটা পথ বরাবর, সরলরেখায় হোক বা বক্ররেখায় হোক, তাহলে একই সময়ে তোমার কটা অভিমুখ থাকতে পারে? একই সময়ে তোমার একটা অভিমুখ থাকবে। হ্যাঁ, তোমার মাইন্ডটা বিভিন্ন দিকে যেতে পারে, তুমি যাবে কোন দিকে, যে কোনো একটা ডাইরেকশন যেতে পারবে একই মুহূর্তে, কোনো একটা মুহূর্তে, ডেল টি টেন্স টু 0 এই মুহূর্তে। ঠিক আছে। তাহলে দুটো ধারারেখা যদি পরস্পর ছেদ করে যায়, এটা মুছছি, ধরে নাও এই একটা ধারারেখা আর এই একটা ধারারেখা পরস্পর ছেদ করে গেছে, তাহলে কী হবে দেখো তো, এই ছেদ বিন্দুতে তাহলে এখানে একটা অভিমুখ পাচ্ছি, এটা হচ্ছে কত, এটা এ বিন্দু হলে কত, এটা ভি এ, আর এর উপরে একটা স্পর্শক অঙ্কন করে দেবে এইদিকে, এটা হচ্ছে কত, ভি এ। তাহলে একই বিন্দুতে প্রবাহীর কটা বেগ পাচ্ছি? দুটো বেগের অভিমুখ পাচ্ছি। কোনদিন সম্ভব কি না? তাহলে হয় যে কোনো একটা হবে। তা দুটি ধারারেখা পরস্পর ছেদ করতে পারে না, কারণ ছেদ করলে কি হবে, একই বিন্দুতে দুটো ধারারেখার উপর দুটো স্পর্শক অঙ্কন করা যাবে, যা দুটো দিক নির্দেশ করবে, যেটা বাস্তবে সম্ভব নয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, 4 নম্বর পয়েন্ট, দুটি ধারারেখা পরস্পরকে ছেদ করে না। ঠিক আছে। বৈশিষ্ট্য যদি বলে শুধু এটুকু লিখবে। কারণ যদি বলে, এটা কি কারণ যদি কোশ্চেন দেয় কেন ছেদ করে না, তখন কিন্তু তার ব্যাখ্যাটা লিখতে হবে। তাহলে কারণ কি লিখব, যে দুটি ধারারেখা পরস্পর ছেদ করলে
দুটি ধারারেখা বা শান্তরেখা, শান্তরেখা নাম দিলাম, শান্তরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দু থেকে দুটি ধারারেখা ওপর দুটি স্পর্শক টানা বা অঙ্কন করা যাবে, যেগুলি দুটি অঙ্কন করা যাবে এবং কী হবে, দুটি অঙ্কন করা যাবে এবং ওই দুটি স্পর্শক ওই বিন্দুতে প্রবাহীর দুটি বেগের অভিমুখ নির্দেশ করবে, যা বাস্তবে সম্ভব নয়, যা বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে, তাই দুটি ধারারেখা পরস্পরকে ছেদ করে না। 5 নাম্বার আমি মুখে বলছি, তোমরা লিখে নাও, যারা ক্লাস করছো তারাই লিখতে পারবে। সেটা কি, যেখানে ধারারেখাগুলো ঘন সন্নিবিষ্ট হবে সেখানে হচ্ছে কি বেগের মান বেশি হবে, আর যেখানে কি দূরে থাকবে সেখানে বেগের মান কি কম হবে। ঠিক আছে, আমি পজ করে লিখছি ছোট্ট করে একটু, তোমরা লেখো যে ধারারেখাগুলি যেখানে ঘন সন্নিবিষ্ট হবে সেখানে বেগের মান বেশি হবে প্রবাহীর, আর যেখানে কম মানে দূরে থাকবে সেখানে প্রবাহীর বেগের মান কম। যেটা এই ছবিটা এঁকেছিলাম দেখবে মাঝে হচ্ছে কি দূরে ছিল, তাই মাঝে বেগের মান কম হবে, এবং যেখানে এই প্রান্তে এবং এই প্রান্তে হচ্ছে কি বেগের মান বেশি। আমি ভিডিওটা পজ করে লিখছি, নোট করে নাও। যে স্থানে ধারারেখাগুলি ঘন সন্নিবিষ্ট বা কাছাকাছি সেখানে হচ্ছে কি প্রবাহীর বেগ বৃদ্ধি পায় বলতে পারো, বা প্রবাহীর বেগ বেশি, আর যে স্থানে হচ্ছে ঘনত্ব কম সেখানে প্রবাহীর বেগ কম বা হ্রাস পায় বলতে পারো। ঠিক আছে, এটা নোট করে নাও। ঠিক আছে, নোট করা হয়েছে। এরপর দেখো আমরা পড়বো কি টার্বুলেন্ট বা অশান্ত প্রবাহ। শান্ত প্রবাহের ক্ষেত্রে কি হয়েছিল, যে মান এবং অভিমুখ হচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দুতে সবসময় স্থির একই থাকে, অপরিবর্তিত। তাহলে এখানে কি হবে, পরিবর্তিত হবে, তাই তো। তার টার্বুলেন্ট ফ্লো বা অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ, এটা কী হবে, প্রবাহীর যে কোনো বিন্দুতে কী হবে, প্রবাহীর যে কোনো বিন্দুতে কী হবে, কণার বেগ প্লাস অভিমুখ কী লিখবো, পরিবর্তন হবে। যখন বিক্ষুব্ধ যখন ছুটে তখন কি শুধু পরিবর্তন হয়, হ্যাপাজারলি পরিবর্তন হয়, এলোমেলোভাবে এদিক ওদিকে, তাই তো। আচ্ছা, বেগ এবং অভিমুখ হচ্ছে কি এলোমেলোভাবে পরিবর্তন হয়। ঠিক আছে, এলোমেলোভাবে পরিবর্তন হয়, কথাটা লিখবে,
কারণ এলোমেলো মানে কি কোনো নির্দিষ্ট দিক নাই বা কোনো নাই, যেমন খুশি তেমন হতে পারে। এবং লিখতে পারো কি সময়ের সঙ্গে এলোমেলোভাবে পরিবর্তন হতে হবে, সময়ের সঙ্গে মানে প্রত্যেকটা মুহূর্তে আলাদা হবে। এর কথা লিখে রাখতে পারো কি অভিমুখ সময়ের সঙ্গে এলোমেলোভাবে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তাহলে এর রেখাগুলো কেমন হবে, কেমন চিত্রটা আঁকবো, কেমন হবে? ধরে নাও এখানে দিয়ে জল যাচ্ছে, এই নলের মধ্যে দিয়ে জল যাচ্ছে, টার্বুলেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কখনো এরকম হলো, কখনো এরকম হলো, এরকম হলো। এগুলো হচ্ছে কি সব বেগের অভিমুখ। আর আঁকতে পারছি না, এগুলো হচ্ছে কি এদিক ওদিক, কোনো নির্দিষ্ট ডাইরেকশন নেই এবং এর মানের কোনো ঠিক ঠিকানা নাই। এটা যদি ভিএ হয় এখানে বলতে পারবো না যে এর মান বেশি না এর মান বেশি, এর বেগ বেশি না ওর বেগ বেশি, এগুলো বলতে পারবো না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি এদিক ওদিক পরিবর্তন হবে, কোনো নির্দিষ্ট নিয়ম। এরপরে একটা প্রবাহ শান্ত থেকে কি অশান্ত হতে পারে? শান্ত থেকে অশান্ত হতে পারে কি? একটা ছাদে তুমি দাঁড়িয়ে আছো, ছাদে স্টেবল পজিশন আছে, সেখান থেকে ছাদের বাইরে চলে গেলে, নিচে পড়ে গেলে, মরে গেলে, তাহলে কি হবে? একটা বাউন্ডারি লাইন থাকে, যেই বাউন্ডারি লাইন পেরোলে তুমি পড়ে যাবে, তাই না? কি সেটা বলা হয় কি, এটা সীমা বলা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কি একটা শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহ যদি যায়, তাহলে কি যখন শান্ত প্রবাহ থেকে যখন অশান্ত হয় তাহলে মাঝে কোনো একটা ফ্যাক্টর কাজ করে, সীমা কাজ করে, সেটা হচ্ছে কি সংকট বেগ। সংকট বেগ বলে একটা বেগ থাকবে, মানে কোন বেগের পর সেটা অশান্ত হয়ে যাবে। একটা যাচ্ছে, মানে র্যালি যাচ্ছে, সেখানে তারা একটা কি সবাই হেঁটে চলছে, সে হাঁটার স্পিড যদি বাড়ায় তাহলে তবু শান্ত থাকবে, একটা স্পিডের পর সেটা অশান্ত হয়ে যাবে, সেই স্পিডটাকে বলবো কি সংকট বেগ। ঠিক আছে, যেই বেগটার ওপরে বেগ হলে কী হবে অশান্ত হবে, আর নিচে হলে কী হবে, এটা যদি ভিসি দিয়ে প্রকাশ করা হয় ভিসি, তাহলে যদি এটা যে ভি লেস দেন হচ্ছে ভিসি, আর এটা হবে কি ভি গ্রেটার দেন ভিসি। তাহলে ভি গ্রেটার দেন যদি ভিসি হয় তাহলে সেটা অশান্ত প্রবাহ, আর ভি লেস দেন যদি ভিসি হয় তাহলে সেটা হবে কি শান্ত প্রবাহ। তাহলে এই সংজ্ঞাটা কী দেবো, তরলের ক্রিটিক্যাল ভেলোসিটি মানে হচ্ছে কি সংকট বেগ। তো তরলের প্রবহনকালে বা প্রবাহীর প্রবহনকালে কালে মানে হচ্ছে কি সময়, প্রবহনকালে প্রবাহের যে নির্দিষ্ট বেগ অতিক্রম করলে কি হয়, শান্ত থেকে অশান্ত হয়ে যায়, করলে প্রবাহীর প্রবাহ শান্ত থেকে অশান্ত হয়। তাহলে কি হবে, বেগের সেই সর্বোচ্চ সীমাকে বলবো কি আমরা সংকট বেগ। তাহলে কি বেগের সেই সর্বোচ্চ সীমাকে সংকট বেগ বলে। ঠিক আছে, সেই সর্বোচ্চ সীমাকে বলা হয় কি সংকট বেগ। এই শান্ত থেকে অশান্ত হবে এটা প্রকাশ করা হয় কি রেনল্ডস নাম্বার দিয়েও প্রকাশ করা হয়। বিজ্ঞানী রেনল্ডস একটা পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষাতে দেখা যায় কি, মানে যদি এটা এখন পড়ানোর দরকার ছিল না, পরে পড়ালে ভালো হতো। রেনল্ডস এর এক্সপেরিমেন্টে কী ছিল, যে বলেছে ভিসি বলতে কি সংকট বেগ প্রপোর্শনাল টু কী হয়
সংকট বেগ প্রপোর্শনাল টু ইটা, 1/η। এবার এটা কি তরলের সান্দ্রতাঙ্ক, সরি এটা হচ্ছে ইটা, এটা হচ্ছে কি তরলের সান্দ্রতাঙ্ক। একটু পরে বুঝবে, এটা ডেফিনিশন আছে, এটাতে আসছে একটু পরে। আর হচ্ছে কি ভিসি প্রপোর্শনাল টু 1/r, যে নলের মধ্যে যাচ্ছে সে নলের হচ্ছে কি ব্যাসার্ধ, নলের ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। আর হচ্ছে কি ভিসি প্রপোর্শনাল টু 1/ρ, রো হচ্ছে কি তরলের ঘনত্ব, তাহলে এই কটার উপর কি ভিসি মানে সংকট বেগটা নির্ভরশীল। এটা সান্দ্রতাঙ্ক, পরে বলছি কি জিনিসটা আরও। আর বলতে কি বললাম নলের ব্যাসার্ধ, এটাকে বলা হয় কি ক্যারেক্টারিস্টিক্স লেন্থও বলে, দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে। লেন্থ এখানে হচ্ছে কি ব্যাসটাকে ধরা হয়, আর আমি ধরেছি কি ব্যাসার্ধ, ঠিক আছে, আমি ধরেছি কি এখানে ব্যাসার্ধ ধরেছি, আর ব্যাস ধরলে মানটা একটু আলাদা আসবে। তাহলে এখানে দেখো আসছে কত, তো ভিসি প্রপোর্শনাল টু কত আসছে ইটা, এটা বলা হয় কি ইটা বাই আর রো। তাহলে এখান থেকে একটা ধ্রুবক আসবে কত, ভিসি ইকুয়াল টু এন আর, রেনল্ডস নাম্বার করলাম, ইটা ডিভাইডেড বাই আর রো। তাহলে এন আর রেনল্ডস নাম্বার ইকুয়াল টু কত আসবে, ভিসি ইন্টু আর ইন্টু রো ডিভাইডেড বাই ইটা। যদি এদের মাত্রা বসানো হয় দেখবে ডাইমেনশন কত আসবে, 1 আসবে। তো ডাইমেনশন অফ ইটা আর ইকুয়াল টু কত হবে 1, কারণ একটা সংখ্যা, শুধুমাত্র একটা সংখ্যা হবে। এখানে দেখবে ভি এর মাত্রা কত বসাবে, L⁻², এটা ভি এর মাত্রা। আর এর মাত্রা কি হবে এল। রো এর মাত্রা কত হয় m/v, তাহলে ml⁻³ করি, ml⁻³। আর এটার মাত্রা কত, এটার মাত্রা হচ্ছে কত ml⁻⁻1 t⁻⁻1, দেবে এর মাত্রাটা কত আসবে, আলটিমেটলি 1 আসবে। আসছে তো না আসবে না, ঠিক আছে চলে আসবে। সরি একটা ভুল করা আছে, এটা মাত্রা কত 1, বলো তোমরা একটু, তো স্যার বলবো এবার কী করে। তো এর মাত্রা আসবে কত 1। এরপর হচ্ছে কি এর নাম্বারের মানটা কত আসবে, দেখা গেছে কি যে রেনল্ডস নাম্বার হচ্ছে কত, এখানে লাগভাগ আসবে কত প্রায় 1000, এখানে মানটা আসবে কত 1000, এর আসতে পারে কত 2200, সরি 1000 বললাম, সেটাকে তুমি যদি এখানে ব্যাস ধরো তাহলে কত হবে 2000, 1500, 3000, এর মানটা কত হয় 1000 থেকে 1500-র মধ্যে যদি হতে পারে, ঠিক আছে 1000 থেকে 1500-র মধ্যে। এই নাম্বারটাকে দিয়ে আমরা কি বিচার করব কি যে প্রবাহটা শান্ত হবে না অশান্ত হবে। যদি এন আর গ্রেটার দেন, যদি এন আর লেস দেন যদি 1000 হয়, তাহলে সেক্ষেত্রে হবে কি শান্ত প্রবাহ, স্টেডি ফ্লো। আর যদি এন আর লেস দেন 1500 হয়, সরি গ্রেটার দেন 1500 হয়, তাহলে হবে কি টার্বুলেন্ট ফ্লো। তাহলে 1000 থেকে 1500-র মধ্যে কী হবে, 1000 থেকে 1500 এর মধ্যে কি হবে, তাহলে শান্ত থেকে অশান্ত যেটা প্রসেসিং হয় সেই প্রসেসিংটা হবে কোথায় 1000 থেকে 1500-র মধ্যে। তাহলে 1500 পেরিয়ে গেলে তখন বলবো কি আমরা টার্বুলেন্ট বা অশান্ত বা বিক্ষুব্ধ, আর 1000-এর নিচে থাকলে কথা হবে সেটা অশান্ত প্রবাহ। তোমাদের বইয়ে দেখবে এর মানটা প্রায় দ্বিগুণ দেওয়া আছে, 2300, 2000 এরকম দেওয়া আছে। কেন বললাম এটাকে আর, তাহলে এখানে আরের জায়গায় যদি ব্যাস ধরা হয়, এটাকে ব্যাস ধরলে এন আর এর মান
দ্বিগুণ হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এটা নোট করে রাখবে এখানটা। তাহলে বইয়ে একরকম দেওয়া আছে, আমি অন্যরকম বলছি, সেজন্যই বললাম। আমি এটাকে আবার ভিডিও পজ করে এখানে লিখে নেবো জিনিসটা, ব্যাপারটা নোট করো এখানটা। নোট করা হয়েছে। দেখো চ্যাপ্টারের যেটা মেন টপিক, মানে যেটা হেডিং আছে সেটা যাবো আমরা, সেটা হচ্ছে কি ভিসকোসিটি। ভিসকোসিটি সান্দ্রতা। এটা হচ্ছে কি সকল পদার্থের মানে সকল প্রবাহীর হচ্ছে একটা সাধারণ ধর্ম হচ্ছে সান্দ্রতা। সকল প্রবাহীর সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম যেমন তোমাদের একটা কি প্রত্যেকটা স্টুডেন্টের একটা সাধারণ ধর্ম আছে, বদমাইশি করা, ঠিক আছে, ক্লাস না করা, গেম খেলা, পরে করে নেবো। যারা পরে করে নেবো ভেবেছে বা ভেবেছে অন্য কোথাও ক্লাসটা করব, এটা করবো না ওটা করবো, তারা সবসময় পিছিয়ে যাবে, পিছিয়ে থাকবে আর আগাতে পারবে না। তার কথা হলো সকল প্রবাহীর সাধারণ ধর্ম হচ্ছে কি সান্দ্রতা। এবার যখন নাও তরল যখন প্রবাহিত হচ্ছে কোনো নলের মধ্যে দিয়ে বা কোনো ড্রেনের মধ্য দিয়ে, তখন এখানে দুটো ফোর্স কাজ করে। তোমার নাম শুনেছো নিশ্চয়ই, কোহেশন ফোর্স, সংশক্তি বল, সংশক্তি কোহেশন ফোর্স বা সংশক্তি বল নাম শুনেছো। আর হচ্ছে কি অ্যাডহেশন ফোর্স বা আসঞ্জন বল। আসঞ্জন বল নাম শুনেছ, সংশক্তি এবং আসঞ্জন। আসঞ্জন সংশক্তি বল কি বলবো, একই প্রকার পদার্থের অণুর মধ্যে আকর্ষণ বল। ধরো না জল নিয়েছো, তাহলে জলের অণুগুলো নিজেদের মধ্যে আকর্ষণ বলটা হচ্ছে কি সংশক্তি বল। আর জলটা আছে কি গ্লাসে রাখা আছে, তাহলে গ্লাসের অণুর সাথে জলের আকর্ষণটা হবে কি আসঞ্জন বল। বোঝা গেল? তাহলে একই প্রকার অণুর মধ্যে আকর্ষণ বল, একই প্রকার অণুর মধ্যে আকর্ষণ। এটা হচ্ছে কি দুটো ভিন্ন প্রকার, ভিন্ন প্রকার অণুর মধ্যে আকর্ষণ। তাহলে একটা তরল নিয়েছো, দুটো তরল নিলে, যখনই দুটো তরল হয়ে গেল তখন কিন্তু দুটো ভিন্ন তরল মানে ভিন্ন অণু হয়ে গেল। ধরো দুটো কাঠ নিয়েছো, আমি এরকম আলোচনা করছি, দুটো কাঠ যখন নেবে তখন ওই একটা বস্তু, তাহলে একেও কিন্তু নিজেদের অণুদের মধ্যে যতটা আকর্ষণ করেছে অতটা আকর্ষণ কিন্তু করে না, তাহলে সেটা আসঞ্জন বল হয়ে গেল। ঠিক আছে, আর একটা পাত্রে তরল আছে, সেই তরলের বিভিন্ন অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা হচ্ছে সংশক্তি বল, আর ভিন্ন হচ্ছে কি আসঞ্জন। একই হচ্ছে সংশক্তি আর অন্য হচ্ছে আসঞ্জন বল। এরপর দেখো একটা কঠিন সারফেসের মধ্যে, এটা হচ্ছে কি একটা কঠিন সারফেস, কঠিন তল, এর মধ্যে দিয়ে কি তরল প্রবাহিত হচ্ছে। তরল প্রবাহিত হলে কি হবে, একদম সব থেকে নিচু যে স্তরটা হবে তার বেগটা হবে কি সব থেকে কম হবে, এর বেগটা হবে কি সব থেকে কম হবে। তারপরে যেটা থাকবে তার বেগটা কী হবে আরও একটু বেশি হবে, তারপরে যে থাকবে তারপরে বেগটা কী হবে আরও একটু বেশি হবে, তারপরে যে থাকবে সেটা কী হবে আরও বেশি হবে। তাহলে যত ওপর দিয়ে যাবে তত কী হবে অণুগুলোর বেগ তত বাড়বে। একটা দেবে জল ড্রেনের মধ্যে যাচ্ছে, একটা ঢেলা ফেলে দেবে, দেখবে ঢেলাটা পড়বে, পড়ে কী হবে
এরকম এসে এখান থেকে এসে গিয়ে এখানে স্থির হয়ে যাবে, নিচে কিন্তু আর গতিশীল হবে না। কিন্তু ওপর থেকে কী হচ্ছে, ওপরে গতিশীল হচ্ছে, মানে ওপরে বেগটা বেশি, নিচের বেগটা খুবই কম, সেখানে কি গতিশীল হবে না। কারণ হচ্ছে কি, দেখো এর মধ্যে, এটার মধ্যে আর এই কঠিনের মধ্যে কি হচ্ছে, পরস্পর আসঞ্জন বল ক্রিয়া করছে। এখানে কি হচ্ছে, আসঞ্জন বল ক্রিয়া করছে, আসঞ্জন বল ক্রিয়া করে। তার জন্য হচ্ছে কি, বেগের মানটা কম হচ্ছে। আবার তুমি দুটো যে কোনো তরলের স্তর নিয়ে নাও, আমি এগুলো কী করেছি, তরলের স্তর কল্পনা করেছি, বাস্তবে এরকম পৃথক করা যাবে না। তাহলে একটা স্তর দুটো স্তর যদি নিয়ে থাকি, দেখো তাহলে এদের মধ্যে কি হবে, এদের মধ্যে সংশক্তি বল কাজ করবে। ধরে নাও এ একটা স্তর, একটা স্তর নিয়েছি আর একটা স্তর নিয়েছি, কল্পনা করেছি। তাহলে এদের অণুগুলোর সাথে এদের অণুগুলো কীভাবে পরস্পর সংশক্তি বল কাজ করবে। তো সংশক্তি বল যদি কাজ করে, একটার বেগ বেশি আর একটার বেগ হচ্ছে কি কম, তাহলে একটার বেগ হচ্ছে কত, এটা হচ্ছে ধরলাম কত, এ বি সি ডি, এটা হচ্ছে কত ভি ডি, আর এটা হচ্ছে কত ভি এফ। তাহলে আমি এখানে নিচে কত ভি ডি, আর এখানে নিচে কত ভি এফ। তাহলে কেমন হবে, যদি ভি ডি ইকুয়াল টু যদি ভি হয়, তাহলে ভি এফ কত হবে, ভি প্লাস ডেল ভি। মানে খুব সামান্য পার্থক্য, এদের মধ্যবর্তী দূরত্ব কত ধরবো, প্রায় ডেল এক্স বা ডি এক্স। তো যত ওপরে যাচ্ছি, মানে এখানে এক্সের মানটা যত ইনক্রিজ করছে, তাহলে এখানে এক্স, তাহলে এখানে এক্সের মান যত ইনক্রিজ করবে, ভি এর মানটা তত কী হবে, ইনক্রিজ করবে। কেমনভাবে ইনক্রিজ করবে, ডেল ডেল পরিমাণ ইনক্রিজ করবে। এরপর যে ফ্যাক্ট হচ্ছে, দেখো তুমি ধরো রান ছুটছো, ছোটার সময় কেউ একজন পড়ে গেল, তাকে তুমি ধরো টানছো, তাহলে তোমার বেগটা বাড়বে না কমবে, বেগটা কমে যাবে। তাহলে এখানে যে বস্তুটা পড়ে গেছিলো বা যে বন্ধুটা স্লো যাচ্ছিল, তার হচ্ছে কত 20 কিমি পার আওয়ার বেগ, আর তুমি যাচ্ছিলে কত 60 কিমি পার আওয়ার বেগে যাচ্ছিলে আবার। তোমাদের আপেক্ষিক বেগ কত হলো, 60 মাইনাস 20, শুধু মানটা দেখছি কত 40, আপেক্ষিক বেগের মান হচ্ছে কত 40। এবার তুমি চাইছো কি একে ধরে টেনে নিয়ে যেতে, তো যখনই একে ধরে টানবে তখন কি হবে, তুমি বল প্রয়োগ করছো সামনে দিয়ে, এ বল প্রয়োগ করছে পেছন দিয়ে, তোমাকে কী করবে, বেগের মানটাকে তোমার কমিয়ে দিবে। তখন তোমার বেগটা কত হয়ে গেলো, দেখা গেলো কি 50 হয়ে গেল, 40 হয়ে গেল, আরও কম হবে 35 হয়ে যাবে, 35 হলো, আর এরটাও কত হলো 35 হলো। আপেক্ষিক বেগটা কী হলো, প্রায় 0 হয়ে গেল, মানে একসাথে যাবে তো। তাহলে এখানে যেটা মেন ফ্যাক্ট হচ্ছে কি, যখন তুমি একে ধরে টানছো, তুমি কোন দিকে বল প্রয়োগ করছো আর এ কোন দিকে বল প্রয়োগ করছে। তাহলে দেখো একে এ বাধা দিচ্ছে, একে বাধা দিচ্ছে, দেবে কি না, ভালো করে লক্ষ্য করো জিনিসটা। একটা বস্তু তুমি টানছো এফ বল প্রয়োগ করে, তাহলে তুমি কি চাইছো, যে এফ বল প্রয়োগ করে তুমি একে এফ বল প্রয়োগ করছো, তা তুমি কি চাইছো, যে একে ত্বরান্বিত করতে, তাই তো, তুমি চাইছো একে ত্বরান্বিত করতে। ত্বরান্বিত করতে, আর এ কি চাইবে, তুমি ফোর্স অ্যাপ্লাই করছো এদিকে, নিউটনের থার্ড ল কী বলছে, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এ আবার কি করবে, একে বিপরীত দিকে বল প্রয়োগ করবে, তাহলে কী করবে, মন্দীভূত করবে, করবে কি না। তাহলে এ চাইছে ত্বরান্বিত করতে, যার বেগ বেশি সে ত্বরান্বিত করতে চাইছে, আর যার বেগ কম সে তাকে মন্দীভূত করবে। তাহলে এখানে এ কী করবে, একে ত্বরান্বিত করবে, একে কী করবে, মন্দীভূত করবে। তাহলে একে হচ্ছে কি একে এ হচ্ছে কি ত্বরান্বিত করবে, করবে, আর একে এ হচ্ছে কি মন্দীভূত করবে। এবার বলটা কোন দিকে ক্রিয়া করবে, এই জিনিসটা বুঝতে পারলে,
আমি এখানে যে কোনো দুটো স্তর নিলাম, বললাম কি সবার নিচে যে স্তরটা থাকবে তার বেগ সব থেকে কম হবে, তবে যত উপর দিয়ে তত কী হবে, বেগের মানটা বাড়তে থাকবে। সেটা কীভাবে বুঝবো? আর এই যে ঢেলা ফেলে দেয় ছোটো ঢেলা, দেখা যাবে কি ঢেলাটা এইরকম পড়েছে এখানে পড়বে, তবে আর গতিশীল হচ্ছে না, তাহলে উপরে ছাড়ার মুহূর্তে গতিশীল ছিল। এরপর হচ্ছে কি এইখানে কি বললাম যে এই দুটোর মধ্যে কী হয়, আসঞ্জন বল ক্রিয়া করে, কারণ কঠিনের তল আর তরলের তলের মধ্যে আকর্ষণ করে, সেই জন্য কী হয়, এটা বেগটা কম হয় বা বাধা পায় ধরো। তারপর তরটা কি আরও বাড়বে, বেগ কত বাড়ছে, ডেল ভি করে বাড়ছে, যত পরিমাণ তত কি বাড়ছে। তো মাঝে দুটো তলকে আমি নিলাম, মানে এরকম তল কল্পনা করেছিলাম, সেই তলগুলোকে নিলাম, একটা হচ্ছে কত ভিডি আর একটা ভি এফ, ধরলাম এর বেগ কত ভি আর হচ্ছে ভি প্লাস ডেল ভি। তাহলে আপেক্ষিক বেগ কত ছিল, ডেল ভি আপেক্ষিক বেগ, মানে কি দুটো বিয়োগের পার্থক্য। এবার আমি ডাইরেকশান দেখছি না, ডাইরেকশান দেখলে একটু অন্যরকম ভাবতে হবে। তো এর বেগ যেহেতু বেশি, এর বেগ কম, তাহলে এ চাইছে কি একে ত্বরান্বিত করতে, এ চাইছে কি এটা মন্দীভূত করতে। তাই এইরকম যদি কেস হয় তাহলে আলটিমেট কী হবে, আপেক্ষিক বেগের মানটা কমে যাবে। তাহলে এরকম যদি কেস হয় তাহলে কি হবে, আপেক্ষিক বেগের মান, আপেক্ষিক বেগের মান হ্রাস পাবে। ঠিক আছে, লাল পেনটা কোথায় গেছে দেখি কাজ করে কি না। এরপর হচ্ছে কি, তাহলে আপেক্ষিক বেগের মান কম করছে মানে কি, এটা বাধা বল কাজ করছে, যখন একে ধরে টানছে এটা বাধা বল কাজ করছে, তাহলে এর ওপরে বাধা বলটা কোন দিকে কাজ করবে, তাহলে একে মন্দীভূত করা মানে কি পেছন দিকে বল প্রায় কাজ করতে হবে, তাহলে একে হচ্ছে এর পিছন দিকে একটা বল কাজ করছে, এফ বল বাধা বল, আর এর কোন দিকে কাজ করবে, সামনের দিকে কাজ করবে এফ বলটা, করবে কিনা বলো। কারণ একে চাইছে কি ত্বরান্বিত করতে, তাই ত্বরান্বিত করতে গেলে কী করতে হবে, সামনের দিকে বল প্রয়োগ করতে হবে, আর মন্দীভূত করতে গেলে কী হবে, পেছন দিকে বল। তাহলে একটা কি স্পর্শক বরাবর একটা বাধা বল কাজ করবে, কোনটা ওপরের স্তরে হচ্ছে কি বিপরীত দিকে, আর নিচের স্তরে মানে কম বেগ সম্পর্কে কী হবে, সম্মুখ ভাগে। সেই বাধা বলটাই হচ্ছে কি সান্দ্রতা, আর যার জন্য কি হয়, তরলের আপেক্ষিক বেগের হ্রাস হয়। বোঝা গেল সান্দ্রতা কী জিনিস? সান্দ্রতা হচ্ছে কি একটা বাধা বল, যেটা হচ্ছে কি পাশাপাশি দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগকে হ্রাস ঘটায়। ঠিক আছে, আমি সংজ্ঞাটা ভিডিওটা পজ করে লিখে নেবো, গোটা ঘটনাটা বুঝতে পারলে জিনিসটা ঠিক আছে। কী বলেছিলাম, যার বেগ বেশি সে কমকে চাইবে ত্বরান্বিত করতে, কারণ এটা তোমাদের মতন নয় যে একটা বন্ধু, 1 মিনিট, এত মানে কারেন্ট এলো, তাহলে এ চাইবে কি যে ত্বরান্বিত করতে, তোমাদের মতো নয় যে যখন পিছিয়ে ফেলে দিলে কী হবে, তুমি আগেই যাবে, এরকম নয়। তাহলে এ চাইছে কি একে ত্বরান্বিত করতে, আর একে চাইছে কি মন্দীভূত করতে, তোমাদের মতো যে সামনে যাচ্ছে টেনে নামা, তাহলে একে মন্দীভূত করতে চাইছে। এমনি আমি জাস্ট বললাম, কিছু মাইন্ডে নিও না। আবার চলে গেল 1 মিনিট। ঠিক আছে, তাহলে যদি মন্দীভূত করতে তাহলে পেছন দিকে বল প্রয়োগ করতে হবে, আর ত্বরান্বিত করতে চাইলে সামনের দিকে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ বাধা বলটা কী হচ্ছে, যার বেগ বেশি তার পিছন দিকে, আর যার বেগ কম তার হচ্ছে সামনের দিকে ক্রিয়া করবে। এটুকু মনে রাখবে, ছবিটা ভালো করে মনে রাখবে, এটা নোট করে নেবে, আর এটা ভালো করে ঢুকিয়ে নেবে, তাহলে মেন জিনিসটা কি হচ্ছে সেটা বুঝতে পারবে। আর ভালো করে যদি এঁকে দিই, এরকম করে এঁকে দাও, নোট করো। নোট করা হয়েছে? এবার দেখো নিউটন ফর্মুলা, মানে যেটা বললাম সেটা হচ্ছে কি নিউটন একটা ফর্মুলা দিয়েছেন, আমি ওখান থেকে ব্যাখ্যাটা করলাম। ধরে নাও এটা হচ্ছে কি কঠিনের তল, এটা হচ্ছে একটা কঠিনের তল, ঠিক আছে, এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই হচ্ছে কি একটা কঠিন তল। এখান থেকে এক্স দূরত্বে, এখান থেকে কত এক্স দূরত্বে একটা কি করলাম, আরেকটা তল কল্পনা করলাম, এটা হচ্ছে কত সি ডি, আর এটা কত, এটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স দূরত্বে, আরটা হতো কত এম এন তল কল্পনা করলাম। তাহলে এর বেগ যদি ভি হয়,
এর বেগ কত হবে ভি প্লাস ডেল ভি। ঠিক আছে, তাহলে এখানে লিখি যে এক্স ওয়াই থেকে এক্স দূরত্বে সিডি ও এম এন দুটি তরলের তল কল্পনা করা হলো। তাহলে সিডির বেগ কত, বেগ হচ্ছে কত ভি এবং এক্স ওয়াই থেকে দূরত্ব এক্স, আর এম এন এর বেগ হচ্ছে কত ভি প্লাস ডেল ভি, একটা মাথাতে ভেক্টর চিহ্ন দিতে পারো, এবং এক্স ওয়াই থেকে দূরত্ব হচ্ছে কত এক্স প্লাস ডেল এক্স। চলো ভেক্টর চিহ্ন দিলাম না, শুধু মানটা লিখলাম। ঠিক আছে, এখানে ভেক্টর চিহ্ন দিলাম, এখানে দিচ্ছি না। তাহলে এখানে কি করবে, সিডি তল এম এনকে মন্দীভূত করবে এবং এম এন তল সিডিকে ত্বরান্বিত করার চেষ্টা করবে। এখানে লিখে রাখতে পারি কত এম এন সি ডিকে ত্বরান্বিত করার চেষ্টা করবে, আর সিডি এম এনকে মন্দীভূত করার চেষ্টা করবে। তাহলে এদের মধ্যে বাধা বল কত, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল স্পর্শকীয় বাধা বল যদি এফ হয়, তাহলে এফের মানটা কার কার উপর নির্ভর করবে সেটা দিছিল। তাহলে বাধা বল কোনটা, কি বলেছিলাম, এর উপরে কোন দিকে কাজ করবে, বিপরীত দিকে কাজ করবে বাধা বল এফ, এর উপরে কাজ করবে কোন দিকে, এদিকে এফ। যাকে ত্বরান্বিত করার চেষ্টা করছে, কারণ এ মন্দীভূত করার চেষ্টা করছে বলে সামনের দিকে, আর এর বিপরীত দিকে, কারণ একে মন্দীভূত করছে তাহলে এর গতির বিপরীত দিকে হতে হবে। ঠিক আছে, এটা নিউটনস ল পড়লে আরও একটু ভালোভাবে বুঝতে পারবে যে একটা সামনের দিকে হলে একটা বিপরীত, মানে পরস্পর বিপরীত দিকে হবে। তাহলে এফ এর মানটা কার উপর নির্ভরশীল হবে, তাহলে এফ প্রপোর্শনাল টু বলা আছে কি যে ইটা বা গতিবেগে একটা ইটা, একটা গতিবেগের নতিমাত্রার উপর নির্ভরশীল, ইটার উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে এফ প্রপোর্শনালটা কথা হবে এ হচ্ছে কি ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল এ। তাহলে যখন কথা হবে এফ প্রপোর্শনাল টু এ, আবার হচ্ছে কি এফ প্রপোর্শনাল টু ডিভি বাই ডি এক্স। এটা হচ্ছে কি ডিভি ডি এক্স হচ্ছে কি গতিবেগের নতিমাত্রা, গতিবেগের নতিমাত্রা। তবে দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তন, দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন, বা বলতে পারে কি দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন। দেখো তো এখানে দূরত্বে কত আছে, কত পরিবর্তন হয়েছে, এর দূরত্ব কত এক্স আর ডেল এক্স, তাহলে কত এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স, কত ডেল এক্স পরিবর্তন হয়েছে দূরত্ব। সেখানে বেগের পরিবর্তন কত হয়েছে ভি প্লাস ডেল ভি মাইনাস ভি ইকুয়াল টু ডেল ভি, তাহলে ডেল এক্স দূরত্বে বেগের পরিবর্তন হচ্ছে কত ডিভি, একক দূরত্বে কত হচ্ছে ডিভি বাই ডি এক্স, বোঝা গেল। তাহলে বেগের নতিমাত্রা হচ্ছে কত ডিভি ডি এক্স। তাহলে যখন কি লিখবো এ প্রপোর্শনাল টু এ, তখন লিখবো কত ডিভি ডি এক্স স্থির, আর এটা বাইরে লিখবে, আর এখানে কত লিখবে এ স্থির। ঠিক আছে, তাহলে এই দুটোর উপর নির্ভরশীল।
এটা বুঝতে পারলো তো বেগের নতিমাত্রা। তা ডেল এক্স দূরত্বে এইটুকু দূরত্বে বেগের পরিবর্তন হচ্ছে কত, ডেল ভি, একক দূরত্বে কত হবে, সেটাই হচ্ছে কি বেগের নতিমাত্রা। তাহলে এখানে লেখা যাবে কত, এফ প্রপোর্শনাল টু এ ডি ভি আপন ডি এক্স। তাহলে এখানে কি ধ্রুবক কোটা লেখা হবে, এফ ইকুয়াল টু ইটা এ ডি ভি ডিএক্স। প্রথম বলছিলাম ইটার উপর নির্ভরশীল, সেটা ভুল বলেছিলাম, সরি। তাহলে এফ ইটা ইকুয়াল টু কত হচ্ছে এ ডিভি ডিএক্স। এটা বলা হয় কি সান্দ্রতাঙ্ক। বোঝা গেল? তাহলে এফটা হচ্ছে কি বাধা বল। এদের গতিটাকে যদি স্থির রাখতে চাওয়া হয় তাহলে ঠিক এত মানের বল সামনে দিয়ে প্রয়োগ করতে হবে। তাহলে এটা হচ্ছে এদের বেগটাকে যদি স্থির ধরে রাখতে চাওয়া হয় তাহলে যে বাধা বল কাজ করছে সেই বাধা বলের সমান হচ্ছে কি আমাকে আরও এক্সট্রা যোগান দিতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কি একটা বাধা বলের সমান একটা বল প্রযুক্ত করতে হবে যদি এদের বেগগুলোকে স্থির রাখতে চাওয়া হয়। তোমাদের বই ওটা ধরা আছে দেখবে, আর আমি এটা ধরে করলাম। আজকে এখান পর্যন্তই থাক, আমি নেক্সট দিনে এখান থেকে শুরু করব। আর মনে রাখবে ডিভি ডিএক্স হচ্ছে কি গতিবেগের নতিমাত্রা, মানে প্রতি একক দূরত্বে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন প্রতি একক দূরত্বে বেগের পরিবর্তন। বা এখানে আরও করে লিখতে পারো কি প্রতি একক দূরত্বে বেগের পরিবর্তন। নোট করে নাও, ভালো থেকো।